আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হালাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের মহোৎসব পথ বন্ধ করতে হবে, এম এ আজিজ। বিস্তারিত। বাংলাদেশের ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ বলেন, ভবিষ্যতে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা রক্ষা করতে পারে এমন দল ও নেতাকে ভোট দিতে হবে। আর কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো যাবে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের সব পথ বন্ধ করতে হবে। সাংবাদিক নেতা এম এ আজিজ আরও বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের কারণে। এখনো আমরা বৈষম্যের মধ্যেই আছি। আগামী নির্বাচনে সৎ নেতা বেছে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনাদের খাদ্য নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু আজ আমরা নিজস্ব মতামতের ভিত্তিতে বলতে পারি, সিলেটের বন্যা থেকে শুরু করে সকল প্রতিকূল মোকাবেলায় ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াত আরও কিছু রাজনৈতিক দল এসব দায়িত্ব পালন করতে সক্ষম হয়। আর সরকার দলীয়রা সব সময় একটু দুর্বল মনোভাবের হয়ে থাকে। আপনারা দেখেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সিলেটে বন্যা হয়েছিল তখন ত্রাণ সামগ্রী দিতে তিনি হেলিকপ্টার করে পর্যবেক্ষণ করে হেলিকপ্টার থেকে ত্রাণ সামগ্রী ফেলে দেন নিচে। তখন কিছু লোক আহত হয়েছেন এবং মারাত্মক জখম হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন। এমতাবস্থায় আরো কিছু রাজনৈতিক দল এসব দায়িত্ব পালন করেছে। আগামীতে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে এমন দলকে ভোট দিতে হবে। বিগত আওয়ামী লীগের সরকার থাকা অবস্থায় বিভিন্ন আরো রাজনৈতিক অঙ্গ সংগঠন দল এবং বড় দল বিএনপি সহ বিভিন্ন দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়ে এম এ আজিজ বলেন, আপনারা অবশ্যই জনগণের খাদ্য, বাসস্থান, চিকিৎসা যে কটি মৌলিক অধিকার আছে তা বাস্তবায়ন এবং প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন। কেননা জনগণ এই সব মৌলিক অধিকারের আওতা থেকে দিন দিন কিছুটা সরে যাচ্ছে এবং তাদের মৌলিক অধিকারগুলো পাচ্ছে না। এই সব ন্যায্য অধিকারগুলো অবশ্যই আপনাদের নিশ্চিত করতে হবে। সরকার যে দলই আসুক তাদেরকে লক্ষ্য রাখতে হবে জনগণের এই মৌলিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। বিগত আওয়ামী লীগ সরকারের অবস্থায় 15 থেকে 16 বছর 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় এই লুটপাটের মহোৎসব চলেছে। এই 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত 23,400 কোটি মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমানে বাজার হিসাবে এর পরিমাণ প্রায় 28 লক্ষ কোটি মার্কিন ডলার। এই টাকার বিশাল অঙ্কের পরিমাণ বিদেশে পাচার হয়েছে এবং কিছু কিছু সংবাদ মাধ্যম প্রচার করেছে শেখ হাসিনার আমলে প্রতি বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে, যা দিয়ে প্রায় 10টি পদ্মা সেতু, 100টি বড় বড় ওভারব্রিজ এবং সারা বাংলাদেশে প্রায় 2000-এর মতো বড় বড় রোড নির্মাণ করা যেত। এত অর্থ 15-16 বছরে বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশের উন্নয়নের কাজ করা তো দূরের কথা, তারা উন্নয়নের নাম করে বিভিন্ন বড় বড় প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এবং বাংলাদেশের আরেক বড় দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বাংলাদেশের ডেইলি স্টার সংবাদ মাধ্যমে প্রচার করা হয়, তারেক ও মামুনের বিদেশে পাচারকৃত টাকার পরিমাণ প্রায় 500 কোটি মার্কিন ডলার। এভাবে যদি সবাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের মহোৎসব করতে থাকে তাহলে জনগণের কিভাবে উন্নত হবে? এখন আসুন, এসব কেন তারা বিদেশে
পাচার করে, তারা বাংলাদেশের উন্নয়নে এবং জনগণের স্বার্থে কাজ না করে তারা কেন বিদেশে পাচার করবে? আসলে কিছু কিছু রাজনৈতিক নেতারা আছে, তারা লোভী। তাদের এতই লোভ বেড়ে যায় যে ক্ষমতায় টিকে থাকার জন্য যা প্রয়োজন তা তারা করতে পারে। দৃষ্টান্ত উদাহরণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার লোকের প্রাণ নিয়েছেন, আয়নাঘর বানিয়েছেন, বিডিআর বিদ্রোহ করে বাজিয়েছেন, যা বিডিআর বিদ্রোহের সাথে এখন বর্তমানে শেখ হাসিনা জড়িত সকল গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এবং গণ উৎপাদনে যে হাজার হাজার ছাত্র ছাত্রী ভাই বোনেরা জীবন দিয়েছে তার প্রধান দৃষ্টান্ত উদাহরণ আবু সাইদ। আপনারা দেখতে পারবেন যে আবু সাইদকে কিভাবে পুলিশ সামনে থেকে গুলি করে হত্যা করেছে। ক্ষমতার জন্য সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি 9 বছর ধরে স্বৈরাচার করে ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ক্ষমতায় টিকে থাকার জন্য প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক কিছু করেছেন, শেষ মুহূর্তে তার জীবন দিতে হয়েছে। যারাই আসুক, এই ক্ষমতার লোভ তাদেরকে গ্রাস করে ফেলে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। এই টাকা পাচারকৃত অর্থ দিয়ে যদি বাংলাদেশে উন্নয়ন করা যেত এবং সঠিকভাবে উন্নয়ন করত এবং কোনো দেশপ্রেমিক এই দেশটাকে যদি সঠিকভাবে নিত, তাহলে এই দেশটা একদিন বড় বড় উন্নত যত কান্ট্রি আছে তার চেয়ে সুন্দর এবং সাবলীল একটা দেশ থাকতো। এটা কোনো গরিব দেশ থাকতো না। বিশ্বাস করেন, যখন শায়েস্তা খাঁর আমলে বিদেশি পর্যটক এই বাংলাদেশে ভ্রমণ করতে আসে, তখন এদেশের শস্য খাদ্য যা কিছু আছে সব কিছু দেখে তারা অবাক এবং অভিভূত হয়েছেন। এদেশের সব কিছু খাদ্য শস্যগুলো এত সুস্বাদু এবং এত সস্তা পৃথিবীর কোথাও আর পাওয়া যেত না। কিন্তু বর্তমানে ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের সেই লোভী কিছু রাজনৈতিক দলের কারণে এবং নেতার কারণে আজকে দেশটা এত রসাতলে পড়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। শেখ হাসিনার আমলে পাচারকৃত অঙ্ক টোটাল প্রায় 17 বছরে পাচার হয়েছে 11,000 কোটি মার্কিন ডলার। এবং আপনারা অবগত আছেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে। দেখেন, আমরা যারাই এই নেতার আসনে বসি, আমরা নেতাকে নির্বাচন করতে অবশ্যই আমরা ভুল পদক্ষেপ নেই। আমরা যারা সৎ নেতা তাদেরকে নির্বাচিত করি না, যারা অসৎ নেতা তাদেরকে নির্বাচিত করে দেশটাকে রসার তলে নিয়ে। দেশটাকে আপনারা রসার তলে না নিয়ে আপনারা সৎ নেতাকে, আপনারা কাকে ভোট দেবেন এবং কাকে নির্বাচিত করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার একটা ভোটের কারণে এই দেশের একজন ভালো নেতাকে নির্বাচিত করলে আপনার দেশের এবং আপনার সন্তানের উপকারে আসতে পারে। যে কিভাবে আপনার সন্তান এবং আপনার উপকারে আসতে পারে, আসুন আমরা কিছুটা পর্যালোচনা করি। একজন সৎ নেতাকে যদি আপনি নির্বাচিত করতে পারেন সঠিকভাবে, তাহলে দেখবেন আপনার সন্তান আর বেকার থাকবে না এবং অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ যদি উন্নত কান্ট্রির সারিতে চলে আসে, তাহলে এ দেশে অনেক কিছু উন্নত আসবে। দেখেন, বাংলাদেশের চারিদিকে কিন্তু নদী দ্বারা বেষ্টিত, অর্থাৎ বাংলাদেশকে একটি বদ্বীপও বলা চলে। এই বাংলাদেশের চারিদিকে যদি সুন্দর করে মনোরম পর্যটন কেন্দ্র করা হয়, তাহলে সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক এদেশে ভ্রমণ করতে আসবে। ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হবে এই বাংলাদেশ। বাংলাদেশে এমন একটি
অবস্থানে আছে, বঙ্গোপসাগরের সাথে আছে, যা অন্য অন্য দেশের স্বপ্ন। অন্য অন্য দেশে অনেক কিছু থাকা সত্ত্বে কিন্তু তাদের দেশে কোনো বড় কোনো নদী নালা নেই, কিন্তু তারা এই বাংলাদেশকে ব্যবহার করতে আসবে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। অতএব বাংলাদেশকে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে লোহার শিকল দিয়েও বেঁধে রাখা যাবে না, এদেশের অর্থনীতিকে এত চাঙ্গা করা যাবে। সত্যি আপনারা যদি এই বাংলাদেশকে, যারা রাজনৈতিক দল আছেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে বাংলাদেশকে একটি সুন্দর সুশৃঙ্খলভাবে উন্নতর দিকে নিয়ে যান, এবং চারিদিকে বাংলাদেশের চারিদিকে যদি আপনারা একটা পর্যটক কেন্দ্রের একটা ব্যবস্থা করতে পারেন, তাহলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে পর্যটক ক্ষেত্রেই আসবে, এবং আরো ব্যবসার জন্য কন্টেইনার এবং বিদেশ থেকে অনেক মালামাল যে আসবে, যে পোর্ট ব্যবহার করবে বিদেশিরা, তা থেকে হাজার হাজার কোটি টাকা আপনারা ইনকাম করে আসবেন। তাহলে বাংলাদেশের অর্থনীতিকে কি লোহার শিকল দিয়ে বেঁধে রাখা যাবে? আমার তো মনে হয় না। কিন্তু একটা কথা আছে এখানে, আপনারা ইন্ডিয়ার সাথে কখনো একাত্মবোধ হবেন না, কারণ ইন্ডিয়া কখনোই চাবে না বাংলাদেশ উন্নতর সারিতে চলে যাক। তাহলে ইন্ডিয়ার কত ক্ষতি হয়ে যাবে তা ইন্ডিয়ারা বুঝতে পারে। সব সময় এই ইন্ডিয়ারা বাংলাদেশকে দাবি রাখার জন্য যা যা প্রয়োজন তা তা করতে পারে, এমনকি তারা বাংলাদেশকে দাবি রাখার জন্য বাংলাদেশের বুকে অস্ত্র ধরতেও তারা দ্বিধাবোধ করবে না। অতএব ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু হতে পারে না, ইন্ডিয়া আমাদের কিন্তু শত্রু। এটা ভেবে ইন্ডিয়াকে যদি বন্ধু বানাতে চান তাহলে সাবধান হয়ে বন্ধু বানাবেন। কেন না, তারা যা চাবে, আমরা যা চাবো তা তাদের দিতে হবে, এবং তারা যা চাবে আমরাও তা দেব, যদি আমাদের চাওয়াটা তারা পূরণ করে। এখন যদি তাদের নিজের স্বার্থের জন্য তারা চেয়ে থাকে এবং আমাদের কিছু না দেয়, তাহলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করাটাই ভালো হবে। আমি মনে করি ইন্ডিয়া কখনোই বাংলাদেশের ভালো চায় না, কোনোদিন চাবেও না আমার মনে হয়। তবে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভাবা উচিত এবং বাংলাদেশের সকল জনগণের চিন্তা করা উচিত, আপনি কাকে নির্বাচিত করবেন, কাকে এই সিংহাসনে আরোহণ করবেন, সেই নেতাটা কি নীতিবান এবং সৎ কিনা তা বিবেচনা করে অবশ্যই নির্বাচন করবেন। আর আপনারা কোনো ইসলামিক দলকে ভয় পাবেন না, কারণ কোনো ইসলাম কোনোদিন কোনো মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে না, নিপীড়ন করে না। ইসলাম এটা শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় মানুষকে নমনীয় হওয়ার এবং মানুষকে ভালোবাসার, মানুষ সকল মানুষকে সমান অধিকার দেওয়ার। এখন ইসলামে কিন্তু নারীদের সবচেয়ে বেশি মূল্য দিয়েছে ইসলাম। এখন আপনারা যদি ভয় পান যে ইসলামিক কোনো দল যদি বাংলাদেশে আসে তাহলে নারীদের মনে হয় চলতে দেওয়া হবে না, না, এটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি যদি পর্দা করে চলেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দেবে, আর যদি আপনি বেপরদায় চলেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের কঠিনতম স্থানে ফেলাবে। এটা তাহলে কার লাভ? আপনার লাভের জন্যই আপনি যেভাবে চলবেন, এটা আপনার ব্যাপার। ইসলামিক কোনো দল কোনো সহিংসতায় জড়ায় না, মানুষকে ভালোবাসতে শেখায়। তারা সব সময় মানুষকে ভালোবাসে এবং দুঃখ সুখে মানুষের পাশে দাঁড়ায়। অতএব দল নির্বিচারে আপনাদের মূল্যবান ভোটটি আপনারা কাকে দিবেন, কোন দলকে দেবেন, কোন নেতাকে দেবেন, সেই নেতা সঠিক কিনা সৎ কিনা, সে আগেও বিদেশে টাকা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে কিনা এসব বিবেচনা করবেন, এবং তাকে যদি নির্বাচিত করেন সেও বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করবে কিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো, তাহলে সেটা বিবেচনা করে আপনার মূল্যবান ভোটটি দিবেন। আর মনে রাখবেন, আপনার এই মূল্যবান ভোটটির কারণেই হয়তোবা একদিন বাংলাদেশ উন্নত কান্ট্রির সারিতে চলে যেতে পারে। অতএব আমি আর কথা না বাড়িয়ে আমার সংক্ষিপ্ত রাজনৈতিক বিষয়গুলো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।